প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ এই ইউনিটটা লেসন 1 দি গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এই লেসনটা আমরা পড়ার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক। এখানে আমরা দেখতে পারি এ নাম্বারে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। মেহেরজান লিভস অন a slum on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন। সিরাজগঞ্জ যে শহরটা আছে সেখানে একটা বস্তি, স্লাম অর্থ হচ্ছে কি বস্তি, যেখানে হচ্ছে মানুষ গাদাগাদি করে বসবাস করে, আমরা কমিউনিটি বলে থাকি। তাহলে মেহেরজান ওইখানে কি করে বসবাস করে, যেটা কোথায় অবস্থিত বলতেছে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। এম্বাঙ্কমেন্ট মানে হচ্ছে ব্যাংক অর্থ হচ্ছে রিভার বা হচ্ছে নদীর তীর। তাহলে এম্ব্যাঙ্কমেন্ট হচ্ছে যেটা নদীর তীরের ওখানে বাঁধ নির্মাণ করা হয়, সেটাকে আমরা বলি এম্ব্যাঙ্কমেন্ট। এই জন্য বলতেছি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্ব্যাঙ্কমেন্ট, যেটা হচ্ছে নদীর বাঁধ তৈরি করা হয়েছে প্রোটেকশন দেওয়ার জন্য বা হচ্ছে কি প্রতিরোধ করার জন্য ওই নদীর পানিকে। তাহলে ওই বাঁধের কাছাকাছি সে বসবাস করে। দি হুইসপারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার অ্যান্ড স্টিডি। হুইসপার শব্দের অর্থ হচ্ছে ফিস ফিস করা। তাহলে বলতেছে দি হুইসপারিং ওয়াইন, ওয়াইন শব্দের অর্থ হচ্ছে বাতাস। তাহলে হুইসপারিং ওয়াইন্ড অর্থ হচ্ছে ফিস ফিস করা বাতাস। বাতাসের যেই ব্যাগ, বাতাসের কারণে অনেক সময় একটা শা শা শব্দ হয়, সেটাকে এখানে বলতেছে দি হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা। সেটা কিসের বাতাস বলছে রিভার যমুনা, যমুনা নদী থেকে আগত বাতাস। মেক্স দ্য ফায়ার আনস্টিডি, এটা করে, এটা মেক করছে দ্য ফায়ার আনস্টিডি। ফায়ার অর্থ হচ্ছে আগুন, আনস্টিডি স্টিডি শব্দ থেকে এসেছে। স্টিডি মানে হচ্ছে কোনো একটা জিনিস স্থির থাকা, আর আনস্টেডি মানে হচ্ছে অস্থির, যেটা স্থির নয়। তাহলে এই যে বাতাস আসছে, বাতাসের যে ফিস ফিস শব্দ, এটা আগুনকে কি করে দিচ্ছে, অস্থিতিশীল করে দিচ্ছে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। তাহলে খুব সুন্দর একটা সেন্টেন্স দেখো, বলছে দি ডান্সিং ফ্লেম। ডান্স অর্থ কি জানি আমরা, নৃত্য, নাচানাচি, নড়াচড়া। তো বলছে দি ডান্সিং ফ্লেমস, ফ্লেম অর্থ হচ্ছে স্যার আগুন। ধরো একটা আগুন দেখতে কীরকম, এরকম আগুনের বিভিন্ন শেখা তোমরা দেখবে, পুরোটাকে আমরা আগুন বলছি, আগুনের উপরের যে অংশটা এটাকে আমরা শেখা বলি। আগুনের শেখাটাকে বলা হয় কি ফ্লেম, ইংলিশে আগুনের শেখাটাকে বলা হয় হচ্ছে কি ফ্লেম। তো এখানে বলছে দি ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, আগুনের যে শেখা, তার যে নাচানাচি, এটা মেহেরজানকে মনে করিয়ে দেয় দ্য টার্মোইল অফ হার লাইফ বা টার্মোইল ইন হার লাইফ, তার জীবনের যে উত্থান পতন। টার্মোইল শব্দের অর্থ হচ্ছে স্যার উত্থান পতন, কোনো একটা জিনিসের যে কি অস্থিতিশীলতা, তাহলে সেটাকে বলা হয় টার্মোইল। তার জীবনের যেই নড়াচড়া, জীবনের যে অস্থিতিশীলতা, যেমন ফায়ারটা বা হচ্ছে ফ্লেমসটা এখানে নাচানাচি করছে, অস্থিতিশীল হয়ে আছে, সেটার কারণে মেহেরজান তার জীবনের অস্থিতিশীলতাকে মনে করতে পারে। এরপরে বলতেছে নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, অ্যা ফ্যামিলি, অ্যা রেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। তাহলে বেশি দিন দেরি হচ্ছে না, নট লং এগো মেহেরজান হ্যাড, তাহলে পাস্ট টেন্সে বলছে মেহেরজানের ছিল এভরিথিং, সব কিছু। কী কী ছিল বলছে অ্যা ফ্যামিলি, একটা পরিবার, অ্যারেবল ল্যান্ড, এবং তার জমি ছিল কীরকম জমি, অ্যারেবল ল্যান্ড, যেটা হচ্ছে চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটেল, ক্যাটেল শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। তাহলে আমাদের জমি, ফ্যামিলি, এগুলোর পাশাপাশি যেগুলো আমাদের গবাদি পশু আছে সেগুলোকে সম্পদ হিসাবে এখানে গণনা করা হচ্ছে, ধরো ছাগল, গরু, মহিষ, এরকম। তাহলে তার ফ্যামিলিও ছিল, জায়গাও ছিল, এবং হচ্ছে কি গবাদি পশুও ছিল সম্পদ হিসাবে। নট লং এগো, বেশি দিন হচ্ছে না, কিন্তু the erosion of the Jamuna gradually consumed all her land property. কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দি এরোশন, এরোশন শব্দের অর্থ হচ্ছে ভাঙন, নদী ভাঙন। দি এরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর যে ভাঙন, নদীর পার ভেঙে যায় অনেক সময়, তোমরা হয়তো নিউজে দেখবে নদীর পার ভাঙতে ভাঙতে এমন হয়ে যায় পুরো জমিনটা নদীর মধ্যে গ্রাস হয়ে যায়, চলে যায়। সেক্ষেত্রে অনেক মানুষ তাদের জমিকে হারিয়ে ফেলে এবং ঘর বাড়িও হারিয়ে ফেলে। তো বলছে দি এরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর যে ভাঙন, এটা গ্র্যাজুয়ালি, একদিনে নয়, গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি শব্দ অর্থ হচ্ছে ধীরে ধীরে, ক্রমান্বয়ে। তাহলে এটার নদী ভাঙনটা ক্রমান্বয়ে, গ্র্যাজুয়ালি কনজিউমড, কনজিউম অর্থ খেয়ে ফেলা, এখানে কনজিউমড অর্থ গ্রাস করে ফেলেছে। কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, প্রপার্টি অর্থ সম্পদ, তার জমির যে সম্পদগুলো ছিল, অর্থাৎ তার জমি যেগুলো ছিল সেগুলোকে ধীরে ধীরে ক্রমান্বয়ে গ্রাস করে ফেলেছে নদী ভাঙন, যেটা হচ্ছে যমুনা নদীর ভাঙন। এরপরে বলছে ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন।
তাহলে এখানে দেখো মনসুন মানে হচ্ছে কি তো বর্ষাকালকে। তাহলে ইট ফাইনালি ক্লেমড, এটা শেষে পরবর্তীতে একদম পরিশেষে ক্লেমড দাবি করে বসলো, নিয়ে ফেললো হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়ের স্থল ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত যেটা কি হয়েছিল বর্ষাকাল এসেছিল, বা গত বছরের যে বর্ষাকাল ছিল তখন হচ্ছে কি তার সেই শেষ সম্বলটাও এই নদী ভাঙন নিয়ে ফেলেছে। এরপরে বলছে ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভোর মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। ওকে, তাহলে বলতেছে কি ইট টুক, এটা নিয়ে ফেলেছে, টেক থেকে এসেছে, টেক টুক টেকেন। তাহলে বলছে ইট টুক দ্য রিভার, নদী মাত্র সময় দিয়েছে বা সময় নিয়েছে অনলি অনলি এ ডে, তাহলে একদিনের মধ্যেই সে কি করে ফেলেছে, হজম করে ফেলেছে। ডেভোর মানে কোনো একটা জিনিসকে চুষে নেওয়া, হজম করে ফেলা। তাহলে বলছে মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন, তাহলে তার ঘর, গাছ, তার সবজির বাগান এবং তার হচ্ছে কি যে বাঁশঝাড় ছিল পুরো সবগুলা গ্রাস করে ফেলেছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার ছিল একটা সুখী পরিবার। ওভার দ্য ইয়ার্স, বছর যেতে না যেতেই, তাহলে ওভার দ্য ইয়ার্স মানে হচ্ছে বছর যেতে না যেতে, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family। তাহলে বলতেছে কি she lost her husband, সে তার স্বামীকে হারিয়ে ফেলেছে, and her family, তার তার পুরো পরিবারকে সে হারিয়ে ফেলেছে, টু ডিজিজেস, রোগ শোকের কারণে। তাহলে তার কি হয়েছে, রোগের কারণে তার স্বামীকে এবং তার ফ্যামিলিকে হারিয়ে ফেলেছে। এমন কি রোগ হয়েছিল যে তার ফ্যামিলি এবং তার হাজব্যান্ড মারা গিয়েছে বা হারিয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে বলছে দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। তাহলে মূলত এই যে হাঙ্গার অর্থ হচ্ছে কি খিদে, এবং হচ্ছে পভার্টি দারিদ্রতা, তাহলে দারিদ্র এবং খিদের কারণে এই ডিজিজগুলো তাদের হয়েছিল, যার কারণে সে তার পরিবারকে হারিয়েছে। এরপরে বলছে নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। তাহলে নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান, তার ফ্যামিলির মাত্র একজন শেষ অবশিষ্ট, যে হচ্ছে লেফট এসেছে মূলত লিভ থেকে, লেফট যে হচ্ছে এখনো কি হয়েছে বাকি আছে, টু লিভ অন মানে হচ্ছে কি বেঁচে থাকার জন্য, বসবাস করার জন্য, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, সে বেঁচে আছে কিসের সাথে, লসের সাথে, হারানো বেদনার সাথে, পেইন ব্যথা নিয়ে। দি গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। তাহলে শ্যাটার মানে কোনো একটা জিনিস আমরা কি বলি, শাটার বলি না, কোনো একটা দরজা বন্ধ করে দেওয়া, কোনো একটা জিনিসকে ধ্বংস করে দেওয়া। তো বলছে দি গ্রিডি যমুনা, এই যে গ্রিডি লোভী যমুনা যে আছে, যমুনাকে এখানে লোভী বলছে, হ্যাজ শ্যাটার্ড, এটা বন্ধ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, হার ড্রিমস, তার সবগুলো স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস, তার সুখ। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান। এখন তুমি হয়তো ভাবে যে মেহেরজানের গল্পটা আমি পড়ছি, তাহলে আমার লাভ কি? এখানে মূলত মেহেরজানের গল্পটা বলছে না, বলছে দেয়ার আর থাউজেন্ডস আদার্স, এখানে আরও হাজার মেহেরজান ওয়েট করছে, ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট। তারা হচ্ছে কি, ফেট হচ্ছে ভাগ্য, একই ধরনের ভাগ্য বরণ করার জন্য আরও শত হাজার মেহেরজান ওয়েট করছে। তাহলে এই গল্পটা শুধু মেহেরজানের না, এরকম আরও হাজার মানুষের ভাগ্যে সেম জিনিস ঘটছে, সেটাই বোঝাতে চাচ্ছে। আচ্ছা, এরপরে বলছে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন। বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স, আমরা জানি বাংলাদেশ হচ্ছে একটা কি নদীমাতৃক দেশ, এটা এখানে বলছে। সাম অফ হুজ, তাহলে হুজ মানে হচ্ছে তার, সাম অফ হুজ যেগুলোর কিছু অর্থাৎ যে নদীগুলোর কিছুর ব্যাঙ্কস মানে হচ্ছে কি নদীর তীর, তাহলে যে নদীগুলোর কিছু নদীর তীর হচ্ছে ফ্লো অর্থ প্রবাহিত হওয়া, ওভার অর্থ উপর দিয়ে প্রবাহিত হওয়া। তাহলে এখানে বলছে ওভারফ্লো মানে উপর দিয়ে প্রবাহিত হয়, যেগুলোর পানি উপর দিয়ে প্রবাহিত হয় অথবা ইরোড অথবা ভেঙে যায় ডিউরিং মনসুন। তাহলে মনসুন মানে হচ্ছে বর্ষাকালের সময় কি হয়ে যায়, প্রত্যেক বছরই বেশিরভাগ নদীর কি ভাঙন হয়, বা হচ্ছে কি ওই জায়গাগুলোকে দখল করে ফেলে নদীর পার্কে। এরপরে বলছে ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। এই যে নদী ভাঙন আছে, ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি, এটি হচ্ছে একটি, হার্শ মানে হচ্ছে কর্কশ, দুর্ভাগ্যজনক, নির্মমতা, রিয়ালিটি অর্থ হচ্ছে কি বাস্তবতা, এটা হচ্ছে নির্মম বাস্তবতা, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যে মানুষজন নদীর পাড়ে বসবাস করছে তাদের জন্য। ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা। তাহলে প্রতি বছর বর্ষাকালে মেনি মোর ভিলেজেস, আর এরকম আরও অনেকগুলো গ্রাম, আর থ্রেট থেকে আসছে থ্রেটেন ভার্ব হিসাবে, সেখান থেকে আসছে থ্রেটেন B3 হিসাবে,
তাহলে ভার্বের থার্ড ফর্ম হিসেবে। বলছে থ্রেটেন্ড, যেগুলো হচ্ছে কি হুমকির সম্মুখীন হয় বাই দ্য মাইটি রিভার্স। মাইটি শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, ঠিক আছে, যেমন আমরা বলে থাকি না আলমাইটি আল্লাহ, তাহলে এখান থেকে আছে মাইট, মাইট অর্থ হচ্ছে শক্তি, তাহলে মাইটি রিভার যেগুলো শক্তিশালী নদী আছে, লাইক যমুনা, যেমন হচ্ছে যমুনা নদী, দি পদ্মা মানে হচ্ছে পদ্মা নদী, অ্যান্ড দ্য মেঘনা এবং মেঘনা নদী। তাহলে এরকম বড় বড় নদীগুলো যেগুলো আছে সেগুলো অনেকগুলা গ্রামকে হুমকির সম্মুখীন করছে প্রতি বছর। এরপরে বলছে ইট ইজ এস্টিমেটেড, এটা ধারণা করা হয়ে থাকে, দ্যাট রিভার এরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। তাহলে বলছে কি এই যে নদী ভাঙন এটার কারণে অ্যারাউন্ড এস্টিমেটেড, তাহলে ধারণা করা হয় প্রায় 1 লক্ষের মতো মানুষ প্রতি বছর তাদের ঘর বাড়ি ছাড়া হয়, তাহলে এভরি ইয়ার ইন বাংলাদেশ। এরপরে বলছে ইনফ্যাক্ট রিভার এরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। তাহলে যে ক্লাইমেট চেঞ্জ আছে আমাদের, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম সব কিছু কেন ঘটছে, এগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। স্যার ক্লাইমেট চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে কি, ক্লাইমেট চেঞ্জ অর্থ হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের নদীগুলা ভাঙন হচ্ছে, পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এখানে বলছে কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের কারণে এই ডেঞ্জার্সগুলো কি হচ্ছে, তৈরি হচ্ছে। ইফ উই ক্যান নট বা ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা না পারি, ক্যান্ট মানে হচ্ছে কি ক্যান নট, আমরা যদি না পারি টেক গ্রহণ করতে, প্রম্পট মানে হচ্ছে দ্রুত, যথাযথ, তো দ্রুত যদি আমরা অ্যাকশন নিতে না পারি, দ্রুত যদি আমরা পদক্ষেপ নিতে না পারি, টু অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাইয়ে নেওয়া, কোনো একটা জিনিসের সাথে মানিয়ে নেওয়া, তাহলে আমরা যদি ক্লাইমেট চেঞ্জের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যথাযথ দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, তাহলে মেহেরজানের মতো হাজার হাজার আরও মেহেরজান এখানে থাকবে বা হচ্ছে কি মেহেরজানে পরিণত হবে, ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, আমাদের শহর, আমাদের গ্রাম, সব জায়গায় এরকম শত শত মেহেরজানের তৈরি হবে। তাহলে আমরা এই প্যাসেজটা থেকে মূলত ক্লাইমেট চেঞ্জের যে ভয়াবহ রূপ, ভয়াবহ ভাগ্য তৈরি হয় মানুষের কাছে, সেটাই আমরা কি এখান থেকে জানতে পারলাম। এরপরে আমরা এখান থেকে বি নাম্বার, যেটা হচ্ছে কি মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তাহলে এখান থেকে আমরা দেখবো যে এখানে বলছে ইন প্যারাগ্রাফ 3 মাইট রিভার্স মিন, মাইটি শক্তিশালী নদী দ্বারা কী বোঝানো হয়েছে, ল্যান্ড অ্যাট প্রপার্টি, তাহলে জমির সম্পদ দ্বারা কী বোঝানো হয়েছে, হুইসপারিং ওয়াইন দ্বারা কী বোঝানো হয়েছে, এরপর হচ্ছে ডান্সিং ফ্লেমস দ্বারা কী বোঝানো হয়েছে, এগুলো আমরা দেখবো। এরপর সি নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, তাহলে এখান থেকে তোমাদের মতো 5টা কোয়েশ্চেন আসবে, সেগুলো তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, 2 নাম্বার করে 5টা কোয়েশ্চেন আসবে, মূলত 10 নাম্বার আসবে। তো আমরা একটু একবার পড়ে নিই। বলছে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, তাহলে মেহেরজান তার কী করার জন্য, ফায়ার তৈরি করার জন্য অর্থাৎ আগুন জ্বালানোর জন্য কি সে ব্যবহার করেছিল। হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার এরোশন, তাহলে নদী ভাঙনের কারণে মেহেরজান কোন কোন ধরনের সম্পদ হারিয়েছে। এরপরে বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কি জানো। ইন হুইচ সিজন ইজ রিভার এরোশন মোস্ট লাইকলি টু অকার, তাহলে কোন সিজনে, কোন ঋতুতে মূলত কি হয় এই রিভার এরোশন বা নদী ভাঙনটা বেশি, মোস্ট লাইকলি বলেছে বেশি ঘটে, অকারত্ব ঘটা। হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা, এই গ্রিডি যমুনা এই শব্দাংশ দ্বারা, ফ্রেজ দ্বারা কি বোঝানো হয়েছে, ডেসক্রাইব দ্য রিভার, তাহলে এটা দ্বারা নদীকে বর্ণনা করার জন্য কি বোঝানো হয়েছে সেটা বর্ণনা করতে বলা হয়েছে। এরপরে বলছে হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডিসক্রিপশন, তাহলে এই ডিসক্রিপশন, এই বর্ণনার মধ্যে তুমি কোন ধরনের লোভ দেখতে পেয়েছো, নদীগুলোর কোন ধরনের লোভ তুমি এখানে দেখতে পেয়েছো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা তোমরা করে থাকো সেটা হচ্ছে একই ধরনের শব্দ, যেমন এখানে বলেছি গ্রিড, তাহলে গ্রিডি শব্দটা প্যাসেজের মধ্যে আছে কিনা তোমরা খুঁজে পাওয়ার চেষ্টা করো, তখন দেখা যায় কপি পেস্ট করে দাও পুরো লাইনটা ধরে। এখন ধরো গ্রিড শব্দটা বলেছে, এখন গ্রিড শব্দটা আমরা কোথায় দেখেছিলাম, এখানে আমরা দেখেছি গ্রিডি, গ্রিডি গ্রিডি উপরে ছিল মেবি, ডান্সিং ফ্রেন্ড মেক্স দ্য স্টেডি হোয়াট এভার, এই যে দি গ্রেড যমুনা, তাহলে দি গ্রেড যমুনা হ্যাঁ শ্যাটার্ড, এরকম এই লাইনটা তুলে দাও তোমরা, এরকম এরকম অনেক সময় অর্থ মিলে না, তো পুরো লাইন তুলে না দিয়ে নিজে থেকে কয়েকটা শব্দ প্যারাফ্রেজিং করে অর্থাৎ নিজের মতো করে লেখার চেষ্টা করবে, তখন প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের মধ্যে তুমি অন্তত 2-2 পাবে। So students, I hope you all understood well what today's class went. So in our next class, I will try to cover another new passage. Thank you very much for listening with patience.